কোন বয়সে কত টাকা থাকতে হবে? 22 থেকে 18 বছর বয়স অবধি 1 লক্ষ টাকা থাকতে হবে। 29 থেকে 33 বছর বয়স অবধি 5 লক্ষ টাকা থাকতে হবে। আর 35 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে 15 লক্ষ টাকা থাকতে হবে। হ্যাঁ, আর 42 থেকে 50 বছর বয়স হলে 40 লাখ টাকা থাকতে হবে। আর 40 থেকে 55 বছর বয়স হলে 70 লক্ষ টাকা থাকতে হবে। বউ খুশি মানে ঘর খুশি। ঘরের আসল শান্তিটা তার মন ভালো থাকার উপরেই দাঁড়িয়ে থাকে। আপনি যতই বাইরে ব্যস্ত থাকেন না কেন, ঘরে ফিরলেই মানসিক শান্তিটা তার কাছেই পাবেন। সংসার খরচ থেকে যেভাবে বুদ্ধি করে টাকা জমাই। সংসারের ব্যস্ত একটা দিন, প্রচণ্ড গরমে টিনের ঘর কিভাবে গুছিয়ে নিলাম। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো বরাবরের মতো ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। আমার ব্লগ যেহেতু প্রতিদিন বিকেল 4টে আসে, তো কোনো না কোনো ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতে হবে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো সংসার খরচ থেকে যেভাবে বুদ্ধি করে টাকা জমাই। সংসারের ব্যস্ত একটা দিন, প্রচণ্ড গরমে টিনের ঘর কিভাবে গুছিয়ে নিলাম, আর কয়েকটা অগোছালো কাপড় কিভাবে গুছিয়ে নিলাম, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। দেখুন, মেন টপিকে আসি। সংসার খরচ থেকে আমাদের যদি বুদ্ধি থাকে না, এখান থেকেই কিন্তু অনেক টাকা তোমরা সঞ্চয় করতে পারবে। যদি বুদ্ধিটুকুনও থাকে, আর যদি বুদ্ধি না থাকে তাহলে কিছু করার নেই। তো যাই হোক, এই কয়েকটা অগোছালো কাপড় আছে, তো ভাবলাম যে না, বিছানার মধ্যে বসে গুছিয়ে নেই। তো তোমাদের কাছে একটা কথাই শেয়ার করব আমি। সংসার খরচ যে তোমরা করবে, সংসার খরচ করার আগে প্রথমে খাতা কলম নিয়ে কিন্তু 1 নম্বরে লিস্ট করতে হবে। মানে কোনটা ঘরে নেই, কোনটা আছে, কোনটা নেই, সেইগুলো আগে আমরা চেক করব। মানে কিচেনে গিয়ে চেক করব কোনটা আছে কোনটা নেই। তো সেই বিষয় নিয়ে আমরা আর কি খাতা কলম নিয়ে বসবো। খাতা কলম নিয়ে বসার পর তারপরে যেটা কিনতে হবে সেটাই আমরা কিনবো। যেটা কিনতে হবে না সেটা কেন কিনবো? অপচয় থেকে 1 নম্বর নিজেকে দূরে সরে নিয়ে আসতে হবে। অপচয় চলবেই না, একদমই অপচয় চলবে না। তো এই জন্যই দেখতে পাচ্ছেন এখানে আমি কিভাবে বুদ্ধি করে সংসার খরচ থেকে বুদ্ধি করে টাকা জমাই, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। দেখুন, যেখানে লাগবে 500 গ্রাম মাছ, সেখানে আমরা কি করব, 400 গ্রাম বা 300 গ্রাম মাছ নিয়ে আসব। 300 গ্রাম যদি মাছ নিয়ে আসি, মনে করো আমরা চারজন 300 গ্রাম মাছ নিয়ে আসলে ওখানে 500 গ্রাম আলু মিশাল দিয়ে মাছ দিয়ে ঝোল করলাম। তো যেখানে 500 গ্রাম লাগে সেখানে 300 গ্রাম মাছ, তাহলে 500 গ্রাম মাছের দাম যদি হয় 100 টাকা, তাহলে 100 টাকার মধ্যে ওখান থেকে 30 টাকা বাদ দাও, আরও 70 টাকা। তো 30 টাকা সেভ থাকলো। হ্যাঁ, 30 টাকা সেভ মানে বিশাল ব্যাপার। ফির দেখুন, যেখানে লাগবে 1 কিলো আলু সেখানে 500 গ্রাম দিয়ে চালিয়ে দেবো। যেখানে 1 কিলো মাংস লাগবে সেখানে 500 গ্রাম দিয়ে চালিয়ে যাব। 100 গ্রাম মাংসের দাম চিকেন ধরলাম, 100 গ্রাম চিকেনের দাম হচ্ছে 300 টাকা। তো সেখানে যদি 1 কিলো না এনে 500 গ্রাম নিয়ে আসি, তাহলে 150 টাকা। তাহলে 150 টাকায় ওখান থেকে সেভ হইলো। তো এভাবে যদি আমরা সংসার খরচ থেকে কিছু কোনো বুদ্ধি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা সংসার খরচ থেকে আলহামদুলিল্লাহ মোটা অঙ্কের টাকা সঞ্চয় করতে পারবো। আর দেখুন, যেখানে লাগবে মাংসের মধ্যে 4টে পেঁয়াজ দিতে হবে, সেখানে 2টা পেঁয়াজ দিলাম। যেখানে রসুন লাগবে 6টা, সেখানে 4টে দিলাম। যেখানে পরিমাণে কম দিলাম। কিন্তু কম খেলে তো মানুষ মরে যাবে না, বেঁচে থাকবে। মানুষ বেশি খেলেই কিন্তু মরে, কিন্তু কম খেলে মানুষ
মরে না, এটাই হচ্ছে বাস্তব কথা। তো যাই হোক, এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি, কড়াইয়ের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। অল্প ভাত হলে আমি এখানেই বসিয়ে দেই। আর ছেলের বন্ধু এসেছে, কি যেন দেখা করতে এসেছে, এই যে চলে গেল। বললাম যে বাবা ভাত খেয়ে যাও, বলে কি না দেরি করা যাবে না আন্টি, ওইভাবে বলে চলে গেল। এই যে দেখুন ব্যাগের বান্ডিলগুলো আমি এভাবে বারান্দার মধ্যে রেখে দিয়েছি। এইগুলো আমাকে কি করতে হবে, মেশিনের যে একটা আছে নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করে নিয়ে এসে তারপরে চালাতে হবে। তো যাই হোক, এখন আমি মুরগিদের খেতে দেবো। মুরগিদের খাবারও শেষের দিকে, বস্তার মধ্যে অল্পখানি খাবার আছে আর কি, অল্প একটু খাবার আছে আর কি বস্তার মধ্যে। তো এই একটু আর কি একটুখানি খাবার দিয়ে দেবো আর কি। একটুখানি বলতে কি, আমি সকালবেলায় খাবারে দেই, দুপুরবেলায় দেই, আবার বিকেলের দিকে দিই, 3 বেলা ওদের খাবার দিতে হয়। আর ডিমের খাবার দিলে কিন্তু খুব সুন্দরভাবে ওরা ডিম দেয়। আগে কিন্তু ডিমের খাবার দেই নাই, তখন কিন্তু ডিমের প্রোডাক্টটা কমে গিয়েছিল, মুরগিদের পেটে চর্বি হয়ে গিয়েছিল। মানে ভাত খেলে মুরগিদের পেটে চর্বি হয়, তো ভাতটা বেশি খাইয়েছিলাম, মানে কেনা খাবার টোটালি খাওয়াইনি। এই যে দেখুন দুধ কচুটো কত সুন্দর ড্যাম হয়ে গেছে। আর বস্তাগুলো ওখানে ধুয়ে শুকাতে দিয়েছে। ঘরের যে রুমের বস্তা ছিল সেই বস্তাগুলো নোংরা হয়ে গেছে, তো অফ ক্যামেরায় আমি ধুয়ে দিয়েছি আর কি। সব কিছু তো শেয়ার করা সম্ভব না, যতটুকুনি পারি ততটুকুনি তোমাদের কাছে ব্লগের মধ্যে শেয়ার করি আমি। আর তোমাদের মুরগিদের এক ঝলক না দেখালেই নয়, অনেক দিন থেকে মুরগিদের দেখানো হয়নি, তো দেখিয়ে দিই। আর ওই দরজাটার নিচে আমের যে একটা আটি সেটা লেগেছিল, ওই জন্য দরজাটা খুলছিল না। এখানে আলহামদুলিল্লাহ আমার বর্তমান 75টা মোরগ মুরগি আছে, মোরগ মুরগি সবগুলো মিলে ছোট বড় মিলে 75টা আছে। আমার আশা আছে 100 পিস করার। 100 পিস করব, মানে আমার অল্প অল্প টাকা হয়, আমি অল্প অল্প করে কিনি, 4টে 5টা 2টা এভাবে কিনে রেডি করি। তো এই ছোটো বাচ্চাগুলো যা আছে, এই ছোটো বাচ্চাগুলো কিন্তু ওই ঠান্ডার সময়ই ওরা ডিম দেবে, ডিমের জন্য তৈরি হবে আর কি। তো যাই হোক, এদের নিয়েই আমার বেঁচে থাকা, এদের দেখাশোনা, খাবার দেওয়া, আমার টাইম পাস এদের নিয়েই হয় আর কি। তো ব্লকের মধ্যেও শেয়ার করা হয়। ডিম দিয়েছে আপাতত 2টা, এখানে একটা 3টে, 2টা, মানে এভাবে, মানে সারাদিনে আমি কিন্তু সকালবেলা এগুলো ডিম পেড়েছে, সকালবেলা আরও পারবে। সারাদিনে হাইয়েস্ট 17টা ডিম পারে, কোনো দিন 14টা, কোনো দিন 15টা, কোনো দিন হাইয়েস্ট 17টা ডিম দিয়েছে। আরও হয়তো বাড়বে, কারণ আরও নিউ উঠতেছে মুরগি, তো আরও হয়তো বাড়বে, 17টার জায়গায় 18টা 19টা এরকম হবে ধীরে ধীরে। তো যাই হোক, উপরওয়ালার দোয়া আশীর্বাদে, তোমাদের দোয়া আশীর্বাদে আমি এখন এখান থেকে কিছু না কিছু টাকা ইনকাম করতে পারছি। ইনকাম করে আবার সঞ্চয় করতেছি। আবার এই যে দেখুন ওদের ঢুকিয়ে দিলাম ভিতরে। আবার এদের অন্যান্য খাবারও আমি খেতে দেই, যেমন ভাত, আম, সবজি কাটলাম, সবজির ছিলকে টিলকে যা থাকে ওইগুলো দেই, পেঁয়াজ, তোমার রসুন, ওইগুলো আমি আর কি ওদের খেতে দিই, খোসা টোসা। তো সন্ধ্যার সময় আর কি এই যে বাপের বাসায় এসেছি, তো আমার বোনের মেয়ে বলছে আমি এক্সারসাইজ করি, তোমাকে দেখাচ্ছি কয় ধরনের আমি পারি। আমি বললাম ঠিক আছে তুমি করো, আমি গনি। তো টোটালে এক্সারসাইজ করলো 16টা। এই যে দেখুন ওর স্কুলে ওর যে ডান্স ক্লাস আছে ওখানে শেখায় আর কি। তো এই যে দেখুন করতেছে। আমি বলি প্রত্যেকটা স্টেপে একটু একটু করে দেখাও, আমি তুলি। তা বলে কি ঠিক আছে। তো ওর মা ওই সাইডে আর কি শুয়ে আছে, আমার মাও আমার পাশেই আছে, আমি হচ্ছে ক্যামেরাম্যান। এই যে দেখতেই পাচ্ছেন, ও সব পাকে পটু, ড্যান্স, তোমার এক্সারসাইজ, আবার ফেসবুক চ্যানেল আছে, পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে। তো যাই হোক, ওর ফেসবুক পেজের নাম হচ্ছে কি দুষ্টু ভুতু, চাইলেই তোমরা সার্চ করে পেতে পারো। এর ফলোয়ার্স অনেক, 10,000 ফলোয়ার, আর মিলিয়ন, ওর 2-3টে ভিডিও মিলিয়নতে গেছে, মিলিয়ন পার হয়ে গেছে। তো যাই হোক, ওর মা শেখায় দিচ্ছে যে ওইটা এক্সারসাইজ করো আর ওইটা এক্সারসাইজ করো, সেই ধরনের আর কি করতেছে। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে করতেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। তোমরাও চাইলে আমার মতো করে বুদ্ধি করে সংসার খরচ থেকে টাকা জমাতে পারো। আর সংসারের একটা ব্যস্তময় দিন তোমাদের কাছে শেয়ার করলাম। আর প্রচণ্ড গরমে টিনের ঘরটাও গুছিয়ে নিলাম।
সেটাও তোমাদের কাছে শেয়ার করতেছি। কারণ প্রচণ্ড গরম হোক আর বৃষ্টি হোক কী হোক, সংসারের কাজ কোনো দিনও থেমে থাকে না। কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি, মুষলধারা বৃষ্টি এসেছে, বাপরে বাপ। 6-7 দিন তো এত গরম কি বলবো। তো কালকে এত পরিমাণে আর কি বৃষ্টি হয়েছে, কি বলবো আর। যাই হোক, সবাই ঘুম পেড়েছে, কারণ বৃষ্টি হইলেই কিন্তু ফ্যানের হাওয়াটাও ঠান্ডা লাগে। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।